রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা। আজ আপনাদের জন্য সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প সানরাইজ লজ। গল্প পাঠে সৌরভদা এবং আমি এশ। শুরু হচ্ছে আজকের গল্প সানরাইজ লজ। অফিসের কাজে মেঘাতাপুরও এসেছিল অবনী। ভেবেছিল দিন থাকতে থাকতে কাজ চুকিয়ে ফিরে যাবে টাটানগর, কিন্তু হয়ে উঠল না। স্থানীয় লোহা খনির কর্তা ব্যক্তিদের সঙ্গে মিটিং যখন শেষ হলো, সারান্ডা পাহাড়ে তখন সন্ধে নেমে গেছে। জানুয়ারি মাস, পাহাড়ে প্রবল শীত। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাস স্ট্যান্ডে এসে অবনী যা শুনল তাতে আরও হাড়হিম হওয়ার জোগাড়। একটা প্রকাণ্ড ট্রেলার লরি নাকি উল্টে গেছে পাহাড় থেকে নামার রাস্তায়। ফলে বাস তো বটেই, সব ধরনের গাড়ি চলাচলে বন্ধ। অতএব কাল সকালের আগে মেঘাতাপুর ছেড়ে বেরোনোর কোনো সুযোগই নেই। অবনী মহাভাবরে পড়ে গেল। অফিস টুরে হরদময় এ শহর ও শহর চরকি মেরে বেড়ায় সে, কিন্তু মেঘাতাপুরতে এই তার প্রথম পদার্পণ। এখানকার কিচ্ছুটি সে চেনে না। সাচু পাহাড়ের দেশ সারান্ডার এই ছোট্ট শহরটায় সকালে যখন এলো, কি ভালো যে লাগছিল। ছবির মতো সুন্দর জায়গা, ছোট্ট ছোট্ট টিলার গায়ে মাথায় ছড়ানো ছেটানো বাড়ি, অদূরে ঘন জঙ্গলের আভাস। এখন সন্ধ্যের পর প্রচণ্ড শীতে রাস্তাঘাট প্রায় জনহীন। গাঢ় কুয়াশা মেখে গোটা শহরটাই কেমন আবছা আবছা। এর মধ্যে কোথায় সে এখন রাত্রিবাসের ঠাঁই খুঁজবে? গত্যন্তর না দেখে লোহাখনি অফিসের জগন্নাথ মিশ্রকে মোবাইলে একটা ফোন করল অবনী। জগন্নাথ বললেন, কি হলো অবনী বাবু, আপনি বুঝি যেতে পারেননি? না মিশ্রাজি, আটকে গেছি। অবনী অসহায় গলায় বলল, রাতে কোথায় থাকি বলুন তো? মুশকিল বাত, আমাদের কোম্পানির গেস্ট হাউসে আপনাকে রাখা যেত, लेकिन वो तो अभी बंद আছে, সরাই চলছে। এখানে হোটেল টোটেল পাবো না? তেমন হোটেল তো এখানে তো অনেক কোম্পানির অফিস আছে, যারা এখানে কাজে কর্মে আসে সেসব কোম্পানির গেস্ট হাউসে উঠে। তবে আপনাকে তো তারা সেখানে রাখবে না। তাহলে উপায়? একটা হোটেল আছে, জানি না अभी খোলা है या बंद। অবশ্য ওই হোটেলের একটা বদনাম ভি আছে। কি বদনাম? কি সব ঘোস্ট ফোস্ট নাকি আছে। দুষ, আমার ওসব ভূত টুটে ভয় নেই। কোথায় হোটেলটা? টাউনের একেবারে এন্ডে, পাহাড়ের ধারে, সানরাইজ লজ। ফোনে হোটেলে যাওয়ার পথ বাতলে দিলেন জগন্নাথ মিশ্র। মোবাইল অফ করে অবনী যেন একটু স্বস্তি পেল। অবশ্য বিরক্ত হয়েছে মনে মনে। জগন্নাথ তার নিজের বাড়িতেও তো এক রাত্রির জন্য থাকতে বলতে পারতেন তাকে। যাকে অফিস টুরে এসে এক প্রায় অচেনা লোকের বাড়ি সে উঠবেই বা কেন? তার চেয়ে বরং একটা রাত্রির নয় ভূতের ডেরাতেই কাটল। ল্যাপটপের ঝোলাখানা পিঠে নিয়ে দোলকি চালে হাঁটা শুরু করল অবনী জগন্নাথের নির্দেশিকা অনুযায়ী। বেশ কিছু চড়াই উতরাই পেরিয়ে মিনিট কুড়ি পর অবশেষে পৌঁছেছে গন্তব্যে। একটা পুরনো সাহিবি আমলের বাড়ি। আবছা আলোয় বাইরের সাইনবোর্ডটা পড়া যাচ্ছে অল্প অল্প, কিন্তু ভেতরে কোনো আলো দেখা যাচ্ছে না। সদর দরজাও বন্ধ। কেউ নেই নাকি? তাহলে তো বাইরে তালা ঝুলত। অবনী গলা ওঠালো, কই হ্যাঁ? সারা শব্দ নেই। অবনী আরো জোরে চেঁচালো, আন্দর মে হ্যাঁ কই? এবারেও উত্তর এলো না। নির্জন পাহাড়ে অবনীর ডাকটাই যেন প্রতিধ্বনিত হয়ে ফিরল শুধু। অবনী কয়েক সেকেন্ড কিংকর্তব্য বিমূঢ় মরিয়া হয়ে শেষে ঠেলল দরজাটা। কি কাণ্ড, খুলে গেল যে! সন্তর্পণে ভেতরে পা রাখতে বুক ধরাস। কাউন্টারের ওপারে টিমটিমে এক লম্ফ জ্বলছে, তার ওপারে এক ছায়ামূর্তি। আলো অনেক গা মাথা জড়ানো। আধো অন্ধকারে মুখখানা স্পষ্ট নয়। ভাঙ্গা ভাঙ্গা জড়ানো স্বর বেজে উঠল, ক্যা চাহিয়ে? গলা শুনে অবনী নিশ্চিত হয়ে গেল এ এক অশরীরী।
গা ছমছম করে উঠলেও মুখমণ্ডলে ভয়ের ছাপ পড়তে দিল না। গলা খাকারি দিয়ে বলল, রাতে থাকবো। ये होटल अभी चालू नहीं है। কিন্তু আমাকে যে আজ রাতটা থাকতেই হবে। इधर रहने का इंतजाम नहीं है। আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা ঘর দিন, যেমন করে হোক রাত্রিটুকু রয়ে যাব। ছায়ামূর্তি একটুক্ষণ নিশ্চুপ, তারপর কোণ থেকে যেন একটা চাবি বের করে ঠং করে রাখলো টেবিলে। এবার আর হিন্দি নয়, ভাঙা ভাঙা বাংলায় বলল, सीधा बाये चले जान, তারপর ডাইনে पहला रूमটা আপনার। বালিশ কম্বল মশারি সব আছে রুমে। ভৌতিক সহৃদয়তায় অবনী রীতিমতো আপ্লুত। বিগলিত স্বরে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার চার্জ কত পড়বে? সে দেখা যাবে, अभी খানা বানা কিছু লাগবে? অবনী অবাক। তার বেগে কেক বিস্কুট জল আছে বটে, ভেবেছিল তাতে রাতটা চলে যাবে, কিন্তু এ তো একেবারে অপ্রত্যাশিত প্রস্তাব। হাসি হাসি মুখে জিজ্ঞেস করল, খাবার পাওয়া যাবে? ব্যবস্থা করতে হবে। আপনি কি চান? কি জুটবে? রুটি সবজি, চাইলে আন্ডা মুরগি ভি পেতে পারেন। এখন রাতবেন নাকি? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না। কি চান জলদি জলদি বলুন, খানা দিয়ে আমি শুভ বহুত নীন্দ লাগছে। রুটি চিকেনই চলুক তাহলে, বলে চাবি তুলে অবনী রুমের দিকে এগুলো। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে তাকালো একবার, অমনি বুকটা ছেদ। কুপি জ্বলছে কিন্তু কাউন্টার ফাঁকা। উবে গেছে ছায়ামূর্তি। পলকের জন্য অবনীর মনে হলো ভূতের ডেরায় থাকাটা কি ঠিক হচ্ছে। পরক্ষণে অবশ্য ভয়টা ঝেড়ে ফেলল। যদি উৎপাত না করে এইরকম সৌজন্য দেখায়, ভূতের সঙ্গে এক রাত সহাবস্থান মন্দ কি? ছায়ামূর্তির কথা মতো প্রথম ঘরটায় ঢুকলো অবনী। ব্যাগ থেকে টর্চ বার করে একবার দেখে নিল ঘরখানা। ভুল বলেনি ছায়ামূর্তি, আছে সবই, তবে একটু এলোমেলো। একখানা মোমবাতিও গড়াগড়ি খাচ্ছে টেবিলে। ব্যাগে দেশলাই মজুদ, সুতরাং মোমবাতি জেলে নিতে অসুবিধে হলো না। পিঠের ঝোলা টেবিলে রেখে অবনী নিশ্চিন্ত মনে খাটে বসল। দেখল সুইচ বোর্ডও রয়েছে দেওয়ালে। অমনি তড়াক করে গিয়ে উঠালো নামালো সুইচগুলো। না, বাল্ব টিউব কিছুই জ্বলল না। আপন মনে হেসে ফেলল অবনী। ফটফটে বাতি জ্বললে ভূত বাবাজি কি টিকতে পারবে এই বাড়িতে? আচমকা দরজায় ছায়া। অবনী চমকে তাকালো। নিখুঁত সাহেবী পোশাক পরা মধ্যবয়সী এক ভদ্রলোক দুয়ারে দৃশ্যমান। গমগমে গলায় ভদ্রলোক বললেন, হ্যালো ইয়াং ম্যান, এক্ষুনি এলে বুঝি? হ্যাঁ, আপনি? আমি মেজর মুখার্জি, আই রান দিস লজ। তাহলে কাউন্টারে যে শুনলাম লজ চালু নেই। কথাটাকে যেন আমলেই দিলেন না মেজর মুখার্জি। গম্ভীর স্বরে বললেন, আমি পাশের ঘরেই থাকি। তাই বুঝি লজে কারেন্ট নেই কেন? শীতকালে আলো ছড়ায় লজটা বেশি উপভোগ করা যায়, আর আমার লজের লোকেশনটাও তো চমৎকার। ভোরবেলা জানলা দিয়ে এত সুন্দর সূর্যোদয় দেখতে পাবে। বাহ, খুব ভালো। বাড়িটা বেশ পুরনো দেখছি। কত বয়স হলো বাড়িটার? অলমোস্ট 90 ইয়ার্স। তখন এখানে শুধু সাহেবরা এসে উঠত। ওরাই পাহাড় কেটে লোহা বের করা শুরু করেছিল কিনা। ওদের কথা ভেবেই ব্রিটিশ স্টাইলে বানানো হয়েছিল এই লজ। খুব চলতো তখন। লজ ফুল থাকতো সারা বছর। তা এখন এমন মরা মরা দশা কেন? একটা ফ্যামিলি প্রবলেম হলো, একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেল। তারপর থেকেই। কি অ্যাক্সিডেন্ট? মেজর সাহেব জবাব দিলেন না, শুধু হাসলেন আলতো। বললেন, তুমি রেস্ট নাও, আমি আসি। দরজা থেকে সরে গেলেন মেজর সাহেব। দিনভরের ক্লান্তি এবারে ভর করছে শরীরে। অবনী শুয়ে পড়ল বিছানায়। শুয়ে শুয়ে মনে হচ্ছিল লজটা তো ভারী অদ্ভুত। ভূত আর মালিক দিব্যি আছে পাশাপাশি। মালিক বলছে লজ বন্ধ নয়, অথচ অশরীরী কর্মচারী ভাগাতে চাইছে খদ্দেরদের।
আবার তোয়াজ করে সেই অশরীরী খাওয়ার অর্ডার নিচ্ছে। এ কেমন ধারার কাণ্ড কারখানা। ভাবতে ভাবতে কখন যেন চোখ লেগে গিয়েছিল অবনীর। হঠাৎই চটকা ভেঙেছে। চোখ খুলতে টের পেল কি যেন একটা চলে গেল দরজার সামনে দিয়ে। অবনী ধর্মড়িয়ে উঠে বসল। তখনই নজর পড়েছে টেবিলে কাচের প্লেটে খাবার সাজানো, রুটি, আলু ভাজা আর কষা মুরগি। রীতিমতো ধোঁয়া উঠছে মাংস থেকে। যেই দিক খাদ্যপ্রস্তুতি তো ভুতুরে নয়, দেখে যেন খিদে চাগিয়ে উঠছে। জলের বোতলটি পাশে নিয়ে অবনী আহারে মন দিল। বেড়ে রেঁধেছে ঝাল ঝাল, যেমনটা অবনী পছন্দ করে। শীতের রাতে ওই ঝালেতে গরম হয়ে উঠছে শরীর। ভোজন শেষ করে ঢকঢক খানিকটা জল খেল অবনী। লাগোয়া সাহিবি কেতার বাথরুম থেকে ঘুরে এসে ফের লম্বা হয়েছে শয্যায়, তৃপ্ত হয়েছে পাকস্থলী। এবার ঘুম নামছে চোখে, শান্তির ঘুম। কম্বল মুড়ি দিয়ে অবনীর নিদ্রাটি বেশ গভীর হয়েছিল। হঠাৎই চিৎকার চেঁচামেচিতে জেগে গেছে। কাছে কোথায় জোর ঝগড়া হচ্ছে যেন। পাশের ঘরে কি? মেজরের রুমে কারা এত চেল্লাচ্ছে রাত দুপুরে? অবনী বেজার মুখে বিছানা ছাড়ল। পায়ে পায়ে ঘরের বাইরে এসেছে। পাশের ঘরের দরজার সামনে থমকালো। পাল্লা দুটো ফাঁক হয়ে আছে সামান্য। ভেতরে উকি দিতেই এ কি, একজন নয় দুজন মেজর মুখার্জি বসে আছে মুখোমুখি। মধ্যেখানে একটা দাবার বোর্ড। দুজনে তর্জনী উঁচিয়ে শাসাচ্ছে পরস্পরকে। প্রথম মেজর বললেন, আবার তুই চাল ফেরত নিলি, এবার আর আমি ছাড়ব না, তোর মন্ত্রীকে আমি খাবই। দ্বিতীয় মেজর বললেন, আরে যা যা, তুই যে ঘোড়া এগিয়েও পিছিয়ে নিলি তার বেলা। আমি মোটেও ওই চাল দিইনি, তোর মতো আমি চিটিংবাজ নই। তুই চিটিংবাজের বেহত্ত, তোর চুটটা আমি এবার ঘুচিয়ে দেব। খবরদার, মুখ সামলে, এবার কিন্তু আমি হাত চালাবো। আমার বুঝি হাত নেই? বলেই দ্বিতীয় মেজর সপাটে চর কষালো প্রথম মেজরের গালে। অমনি প্রথম মেজর ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয়র উপর। ব্যাস, লেগে গেছে লড়াই। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ। পাগলের মতো এ ওর গায়ে হাত চালাচ্ছে। কখনো 1 নম্বর পেরে ফেলছে 2 নম্বরকে, কখনো 2 নম্বরে রুশে ধরা যায় প্রথম নম্বর। মারামারির ঠেলায় দুজনেরই জামা কাপড় ছিঁড়ে পর্দা পায়, তবু কেউ কারোকে ছাড়ছে না। অবনী প্রমাদ গুনল। ঘরে ঢুকে দুজনকে থামাবে কিনা ভাবছিল, তখনই আচমকা পরস্পরের কলার ঝাঁকাতে ঝাঁকাতে দুজনে বেরিয়ে এলো ঘর থেকে। অবনীর দিকে দৃকপাত না করে ওকে ধাক্কা মেরে সরালো। দুজনের ওই কোমর থেকে হাত এলো রিভলভার। হিংস্র চোখে তাকাচ্ছে দুজনে দুজনের দিকে। তারপর একসঙ্গে গর্জে উঠল দুটো রিভলভার। গুলিবিদ্ধ দুটো দেহ গড়িয়ে পড়ল মাটিতে। রক্তে ভেসে যাচ্ছে লজের প্যাসেজ। আর দাঁড়িয়ে থাকতে পারল না অবনী। দৌড়ে নিজের রুমে ঢুকে গেছে। দরজা বন্ধ করে আতঙ্কে কাঁপছে ঠক ঠক। হাঁটুতে যেন আর জোর নেই, গোটা শরীর অবশ। কখন যে সে জ্ঞান হারালো সে নিজেই জানে না। চেতনা ফিরল দরজায় ধাক্কা ধাক্কিতে। কে যেন ডাকছে, उठिए बाबू उठिए, सुबह हो गया। চোখ রগড়ে অবনী উঠে বসল। স্লথ পায়ে গিয়ে ছিটকিনি খুলছিল। দুম করে রাতের দৃশ্যখানা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে পিছিয়ে এসেছে 2 পা। ফের দরজায় করাঘাত। কি হলো বাবু, জাগুন, আপনি ঠিক আছেন তো? গলাটা যেন চেনা চেনা। কাল রাতের সেই ভৌতিক কর্মচারীটির কণ্ঠস্বর না? দিন ফুটে গেছে, তবু সে। কম্পিত হাতে পাল্লা খুলল অবনী। ও মা, কোথায় ভূত? এত দিব্যি একটা আলোয়ান জড়ানো বৃদ্ধ মানুষ, বেজায় রোগাসুগা, মুখখানাও সরু লম্বাটে। তাই বুঝি কাল রাতের আধো আলোয় এমন অস্পষ্ট দেখাচ্ছিল। ঘর ঘরে গলায় অবনী বলল, আপনি জিন্দা আদমি? जरूर, किनो बाबू? না, আমি ভেবেছিলাম। অবনীর চোখ পড়েছে প্যাসেজের মেঝেতে। 2 ধরাশায়ী মেজর সাহেব তো নেই।
রক্তের চিহ্নটুকু বেবাক উধাও। ভয়ে ভয়ে অবনী বলল, কাল রাত্রে এখানে। দুই আদমি খুব মারপিট করছিলেন তো, হ্যাঁ তারপর দুজন দুজনকে গুলি মেরে দিলেন। হ্যাঁ, ওদের বডিগুলি গেল কোথায়? 20 সাল আগে পুরে ছাই হয়ে গেছে বাবু। মানে? ওরাই তো মালিক ছিলেন এই লজের। দুই জমাজ ভাই মিলিটারিতে কাজ করতেন। আগের মালিকের কাছ থেকে কিনে নিয়ে একসঙ্গে নৌকরি ছেড়ে এসে এখানে ব্যবসা শুরু করেন। খুব ভাব ছিল দুই ভাইয়ের, আবার ঝগড়াও হতো খুব। একদিন শতরঞ্জ খেলতে খেলতে দুজন দুজনকে গোলি মারে দিলেন। তারপর থেকে লজ তো প্রায় বন্ধই হয়ে গেছে। আমি ছিলাম কেয়ারটেকার, এখনো বাড়িটার দেখভাল আমি করি। কभी কभी কেউ আসে আপনার মতো থাকার জিদ করলে আমি তার বন্দোবস্ত করে দিই। ও, আপনি ভয় পাবেন না বাবু, সাহেবরা কারো ক্ষতি করে না। বহুত ही बढ़िया दिलदार आदमी ছিলেন তো, শুধু নিজেরাই দুজনের কাজিয়া করে। আবার দুই মেজরের মারামারি দেখতে পাচ্ছিল অবনী। দরজা ঠেলে বেরিয়ে এলো দুই ভাই, হাতে উত্তত রিভলভার। থই থই রক্তের মাঝে দুটো দেহ পড়ে আছে। না, মৃত্যু পর্যন্ত দৃশ্যটা ভুলবে না অবনী। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনকেও অন করে দিন, যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন। তাহলে গল্পের পরবর্তী অংশ শুনতে থাকুন। ধন্যবাদ।